হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কেশন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। সকালবেলা গ্রিল খুলতেই চলে এলো চালের বস্তা, মানে মা লক্ষ্মী এলো ঘরে। চাল আর ডাল, এই দুটো জিনিস আর নুন যদি ঠিক থাকে ঘরে, তাহলে মা লক্ষ্মী খুব প্রসন্ন হয় শুনেছি। যাক, চালের বস্তাটা চলে এলো, সকাল সকাল দিয়ে চলে গেল। গতকাল রাতে বলে দিয়েছিলাম, দিয়ে চলে গেলো। আর এদিকে কিন্তু আমার ঘরে ফুল টুল তোলা হয়ে গেছে, ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরকে জলও নিবেদন করে দিয়েছি। এখন শুধু ঠাকুরকে ভোগ নিবেদন করবো, ব্যাস এতটুকুই। আর তারপরে চলে এলাম নিজে একটু চা নিয়ে, হরলিক্স নিয়ে বসেছি। আর এখানে ভাতের জলটা গরম করে দিয়েছি, একটু লাউ কেটেছি, একটু ডাঁটা কেটেছি, একটু আলু কেটেছি। ডাঁটাগুলো দিয়ে একটু ইচ্ছা আছে ডাল করার, আলু ভাজা। আর লাউটা তো গতকাল রাতেই কেটে রেখেছি, সময় ছিল বলে, কারণ লাউটাও কাটা এগুলো রাতে হলেই পারেই বেস্ট মনে হয় পরের দিন সকালের থেকে, সেই কারণে কেটে রেখে দিয়েছি। আর এই যে সম্পূর্ণ লাউ আর ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, একদিকে ভাত ফুটছে আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি। আগে লাউটাই বসিয়ে দেবো একটু মুগ ডাল দিয়ে, এই যে মুগ ডাল, কাঁচা লঙ্কা এখানে সব রেখে দিয়েছি। আর লাউটার সাথে দিয়ে একসাথে লাউ আর মুগ ডাল দিয়ে করে নেব। তো চলুন ঝটপট করে না আগে রান্নাটা করে নিই, কারণ ওই যে বললাম না, মাথায় একটু চাপ আছে নেহার শরীর নিয়ে। আর এই যে লাউটা বসিয়ে দিলাম। লাউ খুব অল্প পরিমাণ হলুদ দিতে হয়, বাট আমার হলুদটা আজকে একটু বেশি পড়ে গেল, দেখা যাক কী হচ্ছে। আর লাউ একটু চিনি দেওয়ার সময় আমি কৃপণতা করি না, কারণ লাউয়ে আমার একটু চিনিটা বেশি ভালো লাগে, সেই কারণে একটু বেশি করেই চিনি দিই। আর এই দেখুন লাউয়ের ফাইনাল লুক। হলুদটা একটু বেশি হয়ে গেছে, যেমনটা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, বাট খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, চলুন এখন লাউটাগুলো তুলবো, তুলে একটু মুসুর ডাল বসিয়ে দেবো। আর মুসুর ডালগুলো নেহা খেলা করছে। যাই হোক, চলুন এবার মুসুর ডালটা বসিয়ে দিই। আর এখন না একটু ড্রামে মশলাপাতিগুলো নিয়ে বসেছি, কারণ নিচে পড়ে যায় আর মনে থাকে না, ডবল ডবল করে আনা হয়ে যায়, অপচয় হয় জিনিসগুলো। সেই কারণে নিয়ে এবার ইয়াদ রাখবো যে কী কী এখানে রয়েছে আর কী কী আমাকে আনতে হবে। এখন আপাতত আমাকে কিছুই আনতে হবে না, 2-3 মাস কিছুই লাগবে না। ওই টুকটাক হয়তো কালো জিরাও লাগবে না, আটা ময়দা এসব লাগলে রাখতে পারে, বাট মশলাপাতি আগামী 2-3 মাসেরও বেশি কিছুই লাগবে না। তো সেই কারণে একটু গুছিয়ে নিলাম। আর ড্রামে কি হয়, আনি আর ঢেলে দিই, এবার নিচে চাপা পড়ে যায়, ওপর থেকে আর দেখতে পারি না, তখন মনে হয় যে নেই না কি আছে, আবার গোটা ড্রাম ঢেলে নিব, এই করে করেই না জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, চলুন ড্রামটা গুছিয়ে নিই। এই তো সংসারের কাজ। আর এইদিকে এখন সব কিছু করার পরে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। প্যানটা ধুয়ে নেইনি, সেই কারণে একটু আলুটা ভাজতে অসুবিধাই হচ্ছে, ধুয়ে নিলে ভালো হতো, বাট আলসামও লেগেছিলো, ওই জন্যই আলসির জন্যই ধোয়াটা আর হয়ে ওঠেনি। আর এখানে কিন্তু এখন পনির কেটে নিচ্ছি, কারণ নেহা পনির ছাড়া খাবে না, সেই কারণে একটু পনিরও বানিয়ে দিতে হবে ওকে। আর এই যে ডালের জন্য না, এখানে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ডালটা সেঁকে নিব, ব্যাস। তবে ডালটা আমার রেডি হয়ে যাবে। আর এই যে ডালটা ডাটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটাই ছিল রান্নার ফাইনাল লুক। এই যে ডাল পাতলা করে, একদম বেশি পাতলা না, বেশি পাতলা ডাল আমার ভালো লাগে না। এই যে স্নেহার আলু ভাজা, আর আমার আছে একটু লাউ ঘন্ট। তারপর এখন ঠাকুর ঘরে চলে এলাম, ঠাকুরকে ভোগ নিবেদনও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন হনুমান চালিসা পাঠ করছি, তারপর ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নেব। যাই হোক, তো চলুন ঠাকুর পুজোটা করে নিই। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, এমনকি অনেকদিন পর আপনাদের সামনে এলাম। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে খুব টেনশানে আছে, গোটা মুখ কালো কালো হয়ে গিয়েছে। যাই হোক, অনেক মানে প্রায় 2 দিন পর মনে হয় আপনাদের সামনে এলাম। নেহাকে নিয়ে এত ভুগছি যে বলার কথা নয়। নেহার গায়ে প্রথম দিন অ্যালার্জি হলো, মানে আপনার সাথে আমি শেয়ার করেছিলাম অ্যালার্জি হয়েছে। এবার স্বাভাবিক কথা, একটা অ্যালার্জি মানে কি, একটা অ্যালার্জি মানে এলাকায় 180 কিংবা এলাকায় এইসব সেফ জিন এসব দিলে পারে অ্যালার্জি, আমরা ভেবে দেখি অ্যালার্জি কমে যাবে। তো আমিও সেরকম ওকে পরের দিন না অ্যালার্জি 180 দিলাম। আগের দিন অনেকটা রাতে অ্যালার্জি হয়েছিল, সেই সময় ওষুধ আমার পক্ষে ইম্পসিবল ছিল, আর ঘরেও ছিল না। তো পরের দিন আমি সকালবেলা অ্যালার্জি 180 দিলাম, তো কিছুক্ষণের জন্য কমে গেল। তো এবার আমি কী করে জানবো যে এটা কিছুক্ষণের জন্য কমেছে বা সাময়িক কমেছে। আবার হলো, আমি কথা বলছি গত সোমবার, মন্ডে মনে হয়, গত সোমবার, আর আজ হচ্ছে শুক্রবার। এই সোমবার থেকে শুক্রবার দুটো ডক্টর দেখানো হয়ে গেছে, বাট নেহার অ্যালার্জি কিন্তু কমেনি। তারপরে ব্লাড টেস্ট হলো, ব্লাড টেস্ট করার পরে তারপরে ধরা পড়লো রক্তে একটু ইনফেকশান হয়ে গিয়েছে। কীভাবে কী কারণে সেটা জানি না, বাট হয়েছে। তো এখন আবার ওকে নিয়ে যাব
আর এই সব করতে করতে না আমি মানে সত্যি হাঁপিয়ে উঠেছি। আমি মানে আমার নিজের মানে শরীর দিচ্ছে না, এদিকে মন ভালো লাগছে না। বুঝতেই পারছেন যে বাচ্চাদের কিছু হলে, নিজের কিছু হলে কিন্তু আমি অতটা এফার্ট দিই না যে ঠিক আছে হয়ে যাবে ঠিক। কিন্তু যে স্নেহার হয়েছে ওদের রিপোর্টে আসলো হিমোগ্লোবিন একটু কম আছে, যেটা স্বাভাবিক স্বাভাবিক কথা। ইন্ডিয়ান মেয়েদের না হিমোগ্লোবিন একটু একটু 19-20 হয় স্বাভাবিক। বাট রক্তের একটা ইনফেকশন আছে, যে এখন আবার ডক্টরের কাছে নিয়ে যাবো। আমি খুব ভুল করেছিলাম, প্রথম দিন না মাথায় কিছু আসেনি, আমি নর্মাল অ্যালার্জি তো ভেবেছি। বাট আমি রাতে কিন্তু ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, তখন বুঝতে পারিনি যে এটা এত ভাইটাল একটা ব্যাপার হয়ে আছে ভেতরে। এবার তখন যদি আমি স্কিনের ডক্টরের কাছে নিয়ে যেতাম হয়তো মেবি এতদিন ওরা টেস্ট করে, কিন্তু প্রথমে ডক্টর বলছে এখনই দরকার নাই, আগে ওষুধটা খেয়ে দেখুক। স্বাভাবিক কথা, অ্যালার্জি মানে সবাই হবে যে অ্যালার্জি হচ্ছে হয় ধুলো থেকে নয় কোনো খাবার থেকে, কিন্তু আসলে সেরকম কিছু না, ব্লাড একটা ইনফেকশন। এসিটা বন্ধ করলি কেন? হ্যাঁ দিয়ে দে না, রেডি হ। যাই হোক, তো অনেকদিন পরে এসিটা চালিয়েছি মানে ইলেকট্রনিক জিনিস ফেলে রাখলেও নষ্ট হয়ে যাবে, দরকার পড়ে না, আমরা চালাও না। আগে তো সারাদিনই চলতো, বাট এখন অফ রাখি। দেখছি জল লিকেজ করছে। গতবার এসিটা ঠিক করেছি মানে ওয়াশ টোয়াশ এগুলো করে আর কি। গতবার তো না শীতের সময় ঠিক করা হয়েছিল, আবার দেখছি জল পড়ছে। যাই হোক, এমনি ঠিকই আছে। মানে সব কিছু নিয়ে আমি নিজের দিক থেকে এত ভেঙে পড়েছি মানে বলার কথা না। যাক, ব্লাডের একটা তো টেস্টে একটা তো রিপোর্ট এসছে, যাই হোক ওটার উপরে এখন ট্রিটমেন্ট হবে হয়তো। এই মাত্রই আবার ওকে নিয়ে বেরিয়ে যাব ডক্টরের কাছে। আমি যে ক্যামেরা ধরে আপনাদের সামনে আসবো, সত্যি আমার সেরকম মানসিকতা নেই। কিন্তু হ্যাঁ, আমি ভিডিও যতটুকু পেরেছি করছি, এইটুকুই। মানে সত্যি আবার মা বললো মাও আসবে। মারও তো বাড়িতে প্রচুর চাপ, যদিও আমাদের বাড়িতে রান্নার মাসির, কাজের মাসির, কাপড় টাপড় কাজে সব মাসির আছে, বাট তবুও সংসার ছেড়ে একটা আসা তো আর চারটেখানি কথা না। আমার মা পারেও না, মানে আমার মানে অত ফিলোসফি অত ফরওয়ার্ড না যে সব কিছু মানে অ্যারেঞ্জ করে নেবে, কমপ্লিট করে নেবে। তো মা বললো, মাকে আসতে বলেছি, মা আসবে হয়তো। নেহা শরীর খারাপ শুনেই মা আসবে, নইলে আসতো না। কারণ আমার মা, আমাকেও হয়তো বলেছি আপনাদের, নেহা হচ্ছে আমার মায়ের জন্ম, মানে আমার ভাইয়ের থেকে নেহাকে বেশি ভালোবাসে আমার মা, এরকমই। তো দেখা যাক। মা তো এখন ফোন করে বললো যে বাবু আমি কি বুধবারে যাবো। মাকে কোনো ডেট বলিনি, বাট মা আমার তো ভেবেছে যে আজকে কালকে আসবো। তো যাই হোক, মা আসলে একটু ভালো হবে। কি মা আসলে না ওরকম ব্যাপার নয় কি যে না মা সব করে দিতে পারে। মাকে আমি কিছুই করতে দিই না, কারণ মা বাড়িতে করে না, তো এখানে এসেও পারে না। মা ওরকম পারে না। আর যে ওই যে বললাম অতটা ফরওয়ার্ড নয়, এরকমই। তো যাই হোক, নেহার পড়াটাও কিন্তু বাকি আছে, কিন্তু ওকে আমি রাত্রেবেলা করে একটু বের করি এই কারণেই যে ও একটু বেরোক। মানে আমি শুধু এটা প্রুভ করতে চাচ্ছি কি ডাস্ট থেকে অ্যালার্জি। যাই হোক, আজকে তো রিপোর্ট ধরা পড়ে গেল, কোনো ধুলা বা কোনো কিছু না, ব্লাডে একটু ইনফেকশান হয়েছে। এটা এখন দেখি ডক্টর কী সাজেস্ট করে, এরকম। এই জন্য না মন টন আমার সব মানে নেহার কিছু হলে না আমি সত্যি খুব ভেঙে পড়ি। মানে আমার তখন আর কিছু কিছু ভালো লাগে না। খাওয়া দাওয়াও তো ওরকমই চলছে। নেহা ইলিশ মাছ থেকে অ্যালার্জি হচ্ছে নাকি সেটা প্রুভ করার জন্য কিন্তু ওকে আমি জামা ষষ্ঠীর দিন ইলিশ মাছই দিয়েছিলাম, যে ইলিশ মাছ খেয়ে যদি অ্যালার্জি হয় টোটাল বাদ। কিন্তু না, ইলিশ মাছ থেকেও কিন্তু অ্যালার্জি না ইলিশ না চিংড়ি মাছ তো খাই না, ছুঁয়েও খাই না। তারপরে এই তো তা গতকালও তো নিরামিষ, আজকে তো বাড়ির দিন, আজকেও নিরামিষ, বৃহস্পতিবার থেকে নিরামিষই খাচ্ছে। তো আজকেই রিপোর্ট এনেছি, আনতে গেছি সেরকম ব্লগ করা হয়, ভিডিও করা হয়নি, মোবাইল কিছুই নিয়ে যায়নি, জাস্ট রিপোর্টটা পাশেই তো আমাদের, রিপোর্ট নিয়ে চলে এলাম। এর মধ্যে একদিন ব্যাংকে গিয়েছিলাম, সেই ব্যাংক থেকেও ওটাকে দৌড়ানো বলে না, লাফিয়েই বলে, ছুটতে বাড়িতে এসেছি, এমন হয়ে গেল। সত্যি কথাই। এবার যদি আমি কালিয়াগঞ্জ চলে যেতাম হয়তো ওকে নিয়ে আমার আর চিন্তা ভাবনা করতে হতো না, বাট আমার ভালো লাগে না। আমার এটা ভালো লাগে না কি যে আমার টেনশান বা আমার চিন্তা বা আমাকে নিয়ে কেউ ব্যস্ত থাকুক, এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। আমি চাই আমি আমার নিজের কাজ আমি নিজেই করব। আর সত্যি কথা বলতে কি যে আমার এটা ভালো লাগে, মানে কারো ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে কি কাউকে আমার এরকম হয়েছে বলে আমি কাউকে কারো হেল্প নেবো, আমার ভালো লাগে না। ব্যাস ডক্টর আছে, আমি আছি,
কারো হেল্প নিলেও ডক্টর যা বলবে, আমি একা করলেও ডক্টর তাই বলবে, আমি এইরকমই। আগে আমি নিজের দিকে তাকিয়ে দেখতাম না, ওই সময়টা আমি আমার মেয়েকেও না সেভাবে ইয়ে করি। আর ও তো হোস্টেলেই থাকতো, ওর প্রতি তো হোস্টেলে থাকতো। আবার বাইরে ভাই এই ব্যাপারটাও আছে, হোস্টেলে থাকলে কী হবে, হোস্টেলে থাকলেও না আমাকে কিন্তু মানে সবসময় রেডি থাকতে হতো কি যে ও স্কুল থেকে যে কোনো টাইমে ফোন করবে আর আমাকে বেরোতে হবে। এমনও দিন সময় গিয়েছে যে আমাকে রাত 2:30টার সময় এখান থেকে ট্রেন ধরে যেতে হয়েছে, ভোর 5টা, 4:30, 5টা আমি নেমেছি, দেন স্কুলে গিয়েছি, স্কুল থেকে ওকে নিয়ে বাড়িতে আসতে হয়েছে শুধুমাত্র শরীর খারাপের জন্য, কারণ আমার সাইনাসের প্রবলেম ছিল। আর মানে ওই তখন ছোটো ছিল তো দিয়ে দিত তখন বাড়িতে, মানে স্কুল অথরিটি সেভাবে দায়িত্ব নিত না, ওরা যতটা পারত নিত, বাট একদিন দেখতো, দুদিন দেখতো, তারপরে আর দেখতো না। তারপরে তাকে বাড়িতে এনে সুস্থ করে আবার দিন দুদিন পর তাকে স্কুল দিয়ে আসে, এমনও সময় গেছে। ওই এবারও আমি বলেছিলাম আমাকে হোস্টেল চলে যা, এবারও গেল না, সেটা আপনাদেরকে বলেছি। তবে ইচ্ছা আছে সামনের বার ওকে আমি হোস্টেলেই দিয়ে দেবো, তার কারণ এখান থেকে আমার ভালো ওই পরিবেশটাই লাগে। অ্যাটলিস্ট আমার জিডি গোয়েঙ্কা স্কুলটা খুব ভালো লাগে, মানে কালচারটাই আলাদা। এবার স্কুলের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে পড়াশোনার উপর। এবার সেটা যার যেমন বেন যে ততটাই নিতে পারবে। আমার পার্সোনালি আমার স্কুলটা ভালো লাগে, আমার স্কুলের পরিবেশটা ভালো লাগে, স্কুলের কালচারটা ভালো লাগে, এটাই আমি এটা ভাবছি না যে আমার মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কারণ ওরকম ব্রেন নেহার নয়। আবার এটাও ভাবছি না যে বিশাল কিছু করবে, এই ব্রেনটাও নেহার নয়। তো নেহা হচ্ছে একদম মিডিয়াম স্টুডেন্ট। আর সত্যি কথা বলতে গেলে ছোটোবেলা থেকে এত মেডিসিন, এত ওষুধ, মানে ছোট্টবেলা থেকে ওর না মানে সেভাবেও মানে ব্রেনে আমি কোনোদিন ওকে চাপই দিতে দিইনি, ওর নিজে যেভাবে বড়ো হচ্ছে সেভাবে বড়ো হতে তো যতটা হবে তত। এমন নয় যে ওকে বিশাল কিছু হতে হবে। আবার হ্যাঁ, ওর নিজের চলার মতন তো অবশ্যই ওকে তৈরি করে দিতে হবে, সেটা রেসপন্সিবিলিটি আমার, কিন্তু মানে আমার দায়িত্ব, কিন্তু কর্মটা তো ওকেই করতে হবে, সেটা তো আমি করে দিতে পারবো না। ব্যাস, অনেকদিন পর আপনাদের সামনে এলাম, নিজেরও খুব খারাপ লাগছে। যাই হোক, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সবসময় ভালো থাকেন, এটাই ভগবানের কাছে কামনা করি। তো চলুন এখন নেহাকে নিয়ে একটু বেরোই, ডক্টর দেখিয়ে আনবো, মানে ডক্টর কী সাজেস্ট করে ওটা শুনবো। রিপোর্ট কোনো ডক্টরকে দেখায়নি, বাট আমি দেখে বুঝলাম যে হ্যাঁ একটা ইনফেকশন ব্লাডে আছে। আর হ্যাঁ, আর যেটা মেনলি হিমোগ্লোবিন কম আছে। তো হিমোগ্লোবিনটা আমি সেরকম ভাইটাল খুব যে কম তা না, আবার যে ঠিক পরিমাণ মতন আছে সেটাও না, সেটা একটু খাওয়া দাওয়া করলে কুলেখাড়া রস টস করে ঠিক হয়ে যাবে, বাট একটা ইনফেকশন হয়ে আছে। তো চলুন যাই। আর এটা কিন্তু সন্ধেবেলা চিয়া সিডস ভিজিয়ে দিলাম আগামী দিনের জন্যে, সকালের জন্যে এটা ভিজিয়ে রেখে দিলাম। আর একটা জিনিস দেখুন, এসিটা একটু দিয়েছিলাম, বাট ইলেকট্রনিক জিনিস তো একদম ফেলে রাখলে অসুবিধা হয়, এসিটা বিশেষ চলে না, আমরা যেহেতু ঘরেই বেশিরভাগটা টাইম থাকি, আর জল পড়ছে, আর এই জল শুধু গ্লাস কেন, এইটুকু গ্লাস না, গোটা ঘরই মানে মেখে গিয়েছে জলে। আর তারপর এখন বেরোচ্ছি, নেহার আবার একটা ইউএসজি আছে, সেই ইউএসজিটাই করতে হবে। আর এই দেখুন জলের ওপর আমি এই নাইটিটা দিয়ে দিলাম, যদিও এটা ছিঁড়ে গিয়েছে, রান্নাঘরে পাটা মুছি, যাই হোক এতটা জল পড়ে গিয়েছে যে জলের ওপরটা দিতে বাধ্য হলাম। আর গোগো ভিতরে চিৎকার করছে, কিছু করার নেই, আমাকে এখন বেরোতেই হবে স্নেহার ইউএসজি করাতে। আর এই যে এখানে আগের দিনে ছিলাম ইউএসজি করতে, যেটা অনেক রাত হয়ে গিয়েছিলো, আজও চলে এসেছি। আর আজও সেই একই রকম 9টার পর থেকে ইউএসজি আরম্ভ হবে, এখনও কিন্তু কোনো পেশেন্ট নেই, মানে আসবেন কেউ, মানে সবাই জানে হয়তো ব্যাপারটা। যাই হোক, তো ওখানে দেরি শুনে না একটু নেহাকে নিয়ে বেরোলাম, ওর প্রচণ্ড পেটে ব্যথা করছে, সেই কারণে নিয়ে যাচ্ছি একটু ডাবের জল খাইয়ে আনতে। খুব টেনশানে ছিলাম এই কটা দিন, টেনশান যদিও এখনও ফ্রি হয়ে যায়নি একেবারেই, তবে ঠাকুরের ওপর ভরসা আছে, দেখা যাক কী হয়। যাই হোক চলুন, এই যে এখানে এটা হচ্ছে ছানা মার্কেটে, উর্তুল মার্কেট আর কি। তো চলুন এবার ডাবের দোকানে গিয়ে নেহাকে ডাবের জল খাইয়ে দিয়ে আগে। তারপর ডাবের দোকানে এসে না নেহা খুব ডিস্টার্ব করে কি যে শ্বাস ছাড়া ডাব খায় না। যাই হোক, ও ডাব খেয়ে নিয়েছে, তারপর আমি এলো ফুচকা খেতে বললাম, ফুচকা খাবি, বলছে না। যাক, পাতাটা তো হাতে নিয়েছে, বাট বললো 2টো শুকনো ফুচকা খাবে, আর আমার ফুচকা দেখে একটু লোভ লেগে গেলো। যাক, খেয়ে দিয়ে আবার এই যে চলে এসেছি, এখন সবাই এসেছে। আজকেও কিন্তু নেহার নাম 1 বা 2 না, একটু পরের দিকেই আছে। যাই হোক, দেখি এখন কটা বাজে, রাত কতটা হয় আর কি। আর রাত্রেবেলা এই যে আমাদের খাবার এটাই ছিল, বেশি কিছু আর ভিডিও শেয়ার করতে পারিনি। আর আগামী দিন খুব ভালো কথা, কি আনন্দ লাগছে এই কথাটা ভেবে, কি মা আসবে এই কথাটা ভেবে খুব আনন্দ লাগছে। যাই হোক, এই হচ্ছে
ইয়েটাও অনেক দিন ধরে পড়েছিল এয়ার ফ্রায়ারটা, সেটাও এখন বের করে নিচ্ছি, সাজিয়ে নিই, মানে ইউজই করা হয়নি আনার পর থেকে। তো সেই কারণেই ভাবলাম যে না, এটাকে আর ফেলে না রেখে জল টল পড়ে গেলে ওপর থেকে, সেই কারণে বের করে নিচ্ছি। তো চলুন, এটা টেবিলের ওপরই রেখে দিব, এমন কোনো ব্যাপার নেই। আর এই যে টেবিলে ওখানে সেট করে দিলাম। আর আমি আগে যেহেতু কোনো দিনই ইউজ করিনি, সেহেতু আমার কাছে একটু নতুন, বাট আমি দেখিয়ে নিয়েছি আর পেরেও যাব। কারণ এটা না ইউজ করিনি, কিন্তু এটাকে অনেক কিছু ইউজ করেছি। আর সবচেয়ে বড় কথা, মাইক্রোওভেন আছে, তো সেই কারণে এটা ইউজ করা হয়তো খুব একটা ঝামেলা হবে না। যাই হোক, দেখি এটাতে ফার্স্ট কী করি। তারপরে এটা কিন্তু পরের দিন সকালবেলায় মাছ টাছগুলো সব ভিজতে দিয়ে দিলাম, কারণ মা আসবে বলে কথা। এই যে চালের বস্তা এখনও কিন্তু খোলা হয়নি, মা আসবে তারপরে চালের বস্তাটা খুলবো, এরকমটাই ইচ্ছা আছে, মানে চাল এখনও লাগবে না। আর এই যে ইলিশ মাছগুলোকে একটু বাটির মধ্যে দিয়ে ইলিশ মাছের ভাপা করব। আলাদাভাবেই করতাম, কিন্তু একা হাতে তো সবটুকু পেরে উঠি না, সেই কারণে এভাবেই সর্ষে বস্তাতে জলটা একটু বেশি হয়ে গেছিলো, বাট কিছু করার ছিল না, আমি বুঝতে পারিনি, সেই কারণে এভাবে করে পাতলাই হলো, বাট বসিয়ে দিয়েছিলাম। এখানে আমার চালটাও ভেজানো হয়ে গিয়েছে। আর এই যে এসিটা যেই চালিয়েছি আবার জল পড়ছে। এখন বাড়িটা একটু বড় করে দিলাম, বাট এসে মিস্ত্রিকে আমি ডেকে নিয়েছি অলরেডি, তারা এসে ঠিক করে দেবে। আর এখন এসি মিস্ত্রিদের প্রচুর ডিমান্ড, আজ বললে বলছে 7 দিন পর কাজ করব, দেখা হবে, ব্যাস এরকমই। আর কিছুটা ইলিশ মাছ এখানে ভেজে নিলাম, কারণ নেহা আবার কাঁচা ইলিশ মাছ খায় না। আর ওই আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম মা আসার পরে। এই দইটা মা এনেছিল, কালিয়াগঞ্জের দই আমার খুব ভালো লাগে, মানে অস্বাভাবিক সুন্দর, এটা আমি অহংকারের সঙ্গে বলতে পারি। কালিয়াগঞ্জের দই, ছানার পায়েস, এগুলোর কোনো তুলনা হয় না। যাই হোক, আর ওই দেখুন কাছে মাকে দেখা যাচ্ছে। আসার পর থেকে মা এখন সন্ধেবেলা ঘোরাফেরা করছে, ঠাকুরের নাম নিচ্ছে, বাট মা আসার পরে আর দেখুন বাজার টাজারগুলো আমি কিছুই তুলিনি। মা আসার পরে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা আমি ভাবতে পারিনি, বা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতন না, এত নোংরা কিছু ঘটে গিয়েছে মা আসার পর থেকে। ওই যে বলি, আমি সবসময় একটা টেনশনে থাকি, আমার ওপর বা পেছনে যা মানে আমার ওপরেই বলা যায় যা হচ্ছে, সেটা আমার কাছে একেবারেই অজানা। আর এখন একটু মায়ের জন্য চাও বসিয়ে দিয়েছি। এরপরেই বাড়িতে এতটা বড় একটা গন্ডগোল হয়ে গেল, শুধুমাত্র আমার মা আমার বাড়িতে এসছে এটা নিয়ে। জানি না কেন এই কাজগুলো করে, ছোটো লোকই কাজগুলো, যার যেমন শিক্ষা সে তো তেমনই করবে, তাই না? রাতে ভাতটাও বসিয়ে দিলাম, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, আমি একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর দেখুন কটা বাজে, সেই টাইমটা দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে না, যাই হোক এটা আমার সিসি ফুটেজ। দেখুন খুব মনোযোগ দিয়ে, যে কেউ একজন উঠলো, উঠে দরজার মধ্যে লাথালাতি করলো, শুধু আমার মা এসেছে তাই। আরও কেউ আসলে যে কী হতো তা আমি জানা নেই আমার। আমি যদিও তার ফেসটা রিভিল করলাম না, ইচ্ছে করলে করতে পারতাম, বাট করিনি, সেটা আমার ভদ্রতা। আর এই ভদ্রতা আমি আমার মা বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি, এই শিক্ষা। যাই হোক, এরকমের জন্যই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কিছু করার নেই।